মোদির তৃতীয় মেয়াদের শপথ গ্রহণ রোববার। এবার শুনুন বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 9 জুন বৃহস্পতি তৃতীয়বারের শপথ নিচ্ছেন বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেসি অ্যালায়েন্স প্রধান নরেন্দ্র মোদী। এর আগে শনিবার তিনি শপথ নেবেন বলে খবর প্রকাশিত হলে বৃহস্পতিবার সর্বশেষ খবরে জানা যায় রোববার সন্ধ্যায় তিনি শপথ নিচ্ছেন। সারা দেশে 44 দিনব্যাপী 7 দফা ভোট গ্রহণের শেষে মঙ্গলবার লোকসভায় ভোটের ফল ঘোষণার পর বুধবার প্রধানমন্ত্রীর পদ থেকে মোদী পদত্যাগ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে তিনি সেটা গ্রহণ করেন। সেই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে মোদীকে রাষ্ট্রপতি অনুরোধ করেছেন। এর আগে জানা গিয়েছিল রোববার অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তেলুগু দেশম পার্টি টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। এর আগের দিন শনিবার শপথ নেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদীর, তবে সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার জানা যায় রোববার প্রধানমন্ত্রী পদে মোদী শপথ নেবেন। পরবর্তী পরিস্থিতি 12 জুন চন্দ্রবাবু শপথ নিতে পারে। বিজেপি সূত্রে জানা যায় মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিং, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল এবং ভুটানের রাজা জিঙ্গমে খেসর নামগিয়াল ওয়াংচুক। শেখ হাসিনা ও বিক্রম সিং এর দুজনের সঙ্গে বুধবার টেলিফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা থাকবেন বলে মোদীকে জানিয়েছেন। শেখ হাসিনা এনডিএ বিপুল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন আর তিনি সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। অন্যদিকে ভুটান, নেপাল, মালদ্বীপ প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতৃত্ব কেউ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাওয়ার কথা রয়েছে। এই অবস্থায় এ মাসে শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী উপস্থিত থাকা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার প্রকাশিত দেশ 543 আসনের লোকসভা নির্বাচনের ফলাফলের এনডিএ পেয়েছেন 292টি আসন, বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছেন 233টি আসন। অন্য দলে প্রাপ্ত আসন সংখ্যা 18টি। এখানে তাৎপর্যপূর্ণ হলো এনডিএর সংখ্যাগরিষ্ঠতা পেলে 2014 ও 2019 সালের মতো এবার বিজেপি একতাভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, কারণ 545 আসনের 2টি মনোনীত আসন সহ লোকসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি। লোকসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 273টি আসন। বিজেপি একতাভাবে জিতেছেন 240টি আসন। এবারে লোকসভা নির্বাচনে গত সরকারে 19 জন মন্ত্রী পরাজিত হয়েছেন। তাদের মধ্যে স্মৃতি ইরানি সহ 4 জন ক্যাবিনেটের র্যাঙ্কের সরকার টিকিয়ে রাখতে হলে তাই জোট সঙ্গীদের উপর নির্ভর করা ছাড়া বিজেপির কোনো বিকল্প নেই। এই পরিস্থিতি মন্ত্রী পদের দাবি নিয়ে যাচ্ছেন টিডিপি এবং জেডিইউ এর মতো দলগুলো। সরকার বাঁচাতে তাই তাদের সব দাবির অধিকাংশ মেনে নিতে বিজেপিকে আপোষও করতে হচ্ছে। এই লক্ষ্যে বুধবার এনডিএর শরিকদের নিয়ে দিল্লিতে বৈঠক বসেছিলেন মোদী। অমিত শাহ নেতারা এনডিএর শরিকদের ভরসা মোদীদের সরকার করতে হবে। এই পরিস্থিতিতে কোনো একটি শরিক দল বেঁকে বসলে সমীকরণ বদলে যাওয়ার সংখ্যা রয়েছে। এ কারণে মোদী সরকার গঠনে বেশি সময় নিতে চাচ্ছে না। বুধবার বেলা 11:30টায় প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠকে শপথ গ্রহণের দিনক্ষণ নির্ধারণ হয়েছে বলে জানা গেছে, তবে সেটা প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। নীতিশ নাইডুর চাপে নরেন্দ্র মোদী দিল্লির বৈঠক সরকারের সমর্থ বিনয়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি জানিয়েছেন এনডিএর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনের রাস্তা এখন নয়, সময়ের অপেক্ষায়। ইন্ডিয়া ভোটের ফলাফল প্রকাশের পর দিল্লিতে বুধবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের শরিকদের ওপর বৈঠক হয়েছে। বৈঠক শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন ইন্ডিয়া ব্লক ভারতবাসীদের অভিনন্দন জানাচ্ছে। মানুষের জনাদেশ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। ভারত সংবিধানকে রক্ষা করা, মূল্যবৃদ্ধিকে রুখে দেওয়া, বেকারত্ব ও পুঁজিবাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। গণতন্ত্রকে বাঁচাতে মোদীর নেতৃত্ব ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াই চলবে। ইন্ডিয়া জোটের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে কংগ্রেস নেত্রী সোনালী গান্ধীও। ইন্ডিয়ার মতে মোদী ব্র্যান্ড কার্যরত শেষ, কিন্তু সরকার গঠনের রাস্তায় এখন হাঁটতেই নারাজ ইন্ডিয়া জোট। এমনটাই জোটের আলোচনা উঠে এসেছে। সঠিক সময়ে সঠিক সুযোগের জন্য এখন অপেক্ষা করবে ইন্ডিয়া ব্লক, তবে ফ্যাসিলিটি বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই চলবেই। ইসরায়েলে ভয়াবহ হামলায় নুসরাতে মেয়র নিহত। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা আরও এক মেয়র নিহত হয়েছে। নিহত ওই মেয়রের নাম ইয়াদ আল মাগিরি। তিনি গাজায় নুসরাতে
মেয়র ছিলেন। এছাড়া এই হামলা আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গাজা ভূখণ্ডে ইসরায়েলি লাগানি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে মধ্য গাজায় ইসরায়েলি অভিযান 5 জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে নুসরাতের জনপ্রিয় মেয়র ইয়াদ আলী মাগিরিও রয়েছেন। পৌরসভা দপ্তরে ইয়ারলি বাহিনীর হামলা চালালে তারা প্রাণ হারান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স দেয়া এক পোস্টে ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আব্দুল নিহত আল মাগারিকে গাজা উপত্যকার সবচেয়ে সক্রিয় মেয়ে একজন বলে অভিহিত করেছেন। এছাড়া গাজা মিডিয়া অফিস নুসরাতেই মেয়ের হত্যার নিন্দা জানিয়েছেন। প্রেস অফিস এক বিবৃতিতে নুসরাতের মেয়র ইয়াদ আহমেদ আল মাগিরির হত্যাকাণ্ডকে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সংঘটিত যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে আল মাগারি নিজের দায়িত্ব কাজের প্রতি অনুগত ও নিবেদিত ছিলেন এবং যুদ্ধ শুরু থেকেই পুরোটা সময় জুড়ে নুসরাত শরণার্থী শিবিরের লোকদের সহায়তা নিযুক্ত ছিলেন। এর আগে ইসরায়েলি হামলায় দক্ষিণ অঞ্চলে আজ জাহারা এর মধ্যে গাজায় মাগেরিজ পুরসভা মেয়র নিহত হয়েছিলেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজা জুড়ে বেশ কয়েকটি পুরসভা সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত মেয়েরা ছিলেন পরিশ্রমী ও বিরোধহীন সেবার বিশ্বস্ত উদাহরণ। এদিকে মধ্য গাজায় মাগাজি শরণার্থী শিবিরে একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলা 4 জন নিহত এবং আরো 6 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে আল জাজিরা জানিয়েছেন। অন্যদিকে গত বছর অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি চলমান আক্রমণ নিহত ফিলিস্তিনের সংখ্যা বেড়েছে কমপক্ষে 36,654 জনের পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডটি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন। মঙ্গল মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে হামলায় আরো 83,309 জন আহত হয়েছেন। গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলা আরো 68 জন নিহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।